কসবা আইন কলেজের পাশবিক ঘটনায় 58 দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। শনিবার 23 অগস্ট আলিপুর আদালতে 658 পাতার চার্জশিট পেশ করে পুলিশ। প্রথমে কসবা থানা এই ঘটনার তদন্ত করলেও পরে সিট গঠন করা হয় এবং শেষে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে এই ঘটনার তদন্তভার যায়। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছাড়া প্রমিত মুখার্জি, জাইব আহমেদ এবং কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জিরও নাম রয়েছে চার্জশিটে। প্রথম 3 জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনেও অভিযোগ করা হয়েছে, কারণ অপরাধের সময় প্রমিত এবং জাইব এই ঘটনা মোবাইলে রেকর্ড করছিল। যদিও নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ধারা আনা হয়নি। এছাড়াও কলেজের সিসিটিভি ফুটেজ বড়সড় প্রমাণ হিসেবে গোয়েন্দাদের কাছে এই মুহূর্তে রয়েছে, কারণ নির্যাতিতার বয়ানের হুবহু মিল রয়েছে সিসিটিভি ফুটেজের সঙ্গে। ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার রিপোর্টও জমা হয়েছে এই চার্জশিটের সঙ্গে। ডিএনএ পরীক্ষায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ডিএনএর সময় নির্যাতিতার সেদিনের পোশাকের ডিএনএ কিন্তু মিলে গিয়েছে। এই বিষয়ে আমাদের কলিগ রাজেশ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ঘটনার 58 দিনের মাথায় সাউথ ক্যালকাটা ল কলেজ কাণ্ডে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে 658 পাতার এই চার্জশিট পেশ করেন তদন্তকারী আধিকারিকরা। যেটা পুলিশ সূত্রে দাবি, এই 658 পাতার চার্জশিটের ছত্রে রয়েছে মনোজিৎ সহ ধৃত 4 অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ। পুলিশ সূত্রে দাবি, 4 জনকেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 4 জনের মধ্যে 3 জন কিন্তু ছিলেন এফআইআর নেমড অ্যাকিউজড, অর্থাৎ এই 3 জনের নামে অভিযোগকারিণী মহিলা তিনি অভিযোগ করেছিলেন। তার লিখিত অভিযোগে 3 জনের নাম ছিল। তার মধ্যে প্রধান অভিযুক্ত ছিলেন মনোজিৎ মিশ্রা, যিনি সেই কলেজের প্রাক্তনী এবং সেই কলেজেই কাজ করতেন। পাশাপাশি জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় নামে 2 ছাত্র, অর্থাৎ 3 জনের নামে লিখিত অভিযোগ দাঁড় করায়, যে 3 জনকে এফআইআর নেমড অ্যাকিউজড হিসাবে কেস স্টার্ট করেছিল কসবা থানার পুলিশ। সেই 3 জন সহ পরবর্তীকালে তদন্ত চলাকালীন আরও একজনকে গ্রেপ্তার করা হয়, পিনাকি বন্দ্যোপাধ্যায়, যিনি ওই কলেজের নিরাপত্তা রক্ষী পদে কাজ করছিলেন। ফলে এই মোট 4 জন গ্রেপ্তার হওয়া অভিযুক্তের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই মামলার প্রথমে তদন্ত করছিল কসবা থানা, পরবর্তীকালে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয় তদন্তের জন্য, এবং তারপরে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ফলে শেষ দিকে তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা বিভাগ, এবং সেই গোয়েন্দা বিভাগই এবার 658 পাতার এই চার্জশিট পেশ করলো আদালতে সাউথ ক্যালকাটা ল কলেজ কাণ্ডে। এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই 4 জনের বিরুদ্ধে একাধিক বিএনএসের একাধিক সেকশন এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টেরও একাধিক সেকশনে কিন্তু এই চার্জশিট পেশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে দাবি যে প্রাইম অ্যাকিউজড বা অন্য যেটা প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিএনএসের 172 ক্লস 2, 70 ক্লস 1, 77, 118 ক্লস 1, 351 ক্লস 3, 140 ক্লস 3, 140 ক্লস 4, 142 এবং 238 বিএনএসের এতগুলি সেকশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট 2000-এর বেশ কয়েকটি সেকশন, যেটা জানা যাচ্ছে যে 67A এবং 66E 2টি সেকশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত জাইব আহমেদ, তার বিরুদ্ধে বিএনএসের 127 ক্লস 2, 70 ক্লস 1, 77, 140 ক্লস 3, 140 ক্লস 4, 142 এবং 238 বিএনএসের এই কয়েকটি সেকশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং এছাড়াও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের 67A এবং 66E ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে কলকাতা পুলিশ। এবং তৃতীয় যে ধৃত, যার নাম প্রমিত মুখোপাধ্যায়, যে ওই কলেজেরই ছাত্র, তার বিরুদ্ধে কিন্তু বিএনএসের 27 ক্লস 2, 70 ক্লস 1, 70, 143 ক্লস 3, 140 ক্লস 4, 142 এবং 238 সেকশনে অভিযোগ এনেছে গোয়েন্দা বিভাগ। এবং পাশাপাশি তার বিরুদ্ধেও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট লাগু করা হয়েছে, এবং সেই আইনের 67A এবং 66E তার বিরুদ্ধে দেওয়া হয়েছে চার্জশিটে। এবং সর্বশেষ চতুর্থ বা শেষ ধৃত অভিযুক্ত, যার নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়, যে ওই কলেজের নিরাপত্তা রক্ষী ছিলেন, তার বিরুদ্ধে যেটা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শুধুমাত্র বিএনএসের 127(2), 70 ক্লস 1, 140 ক্লস 3, 140 ক্লস 4, 142 এবং 238 বিএনএসে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা আইটি অ্যাক্টের কোনো ধারা দেওয়া হয়নি। তার কারণ
প্রথম 3 জন ব্যক্তি কিন্তু এই ঘটনার সময় এই অপরাধের ভিডিও রেকর্ড করেছিল মোবাইলে, এবং তাদের মোবাইল থেকে সেই ভিডিও পাওয়া যায়। ফলে প্রথম 3 জন ধৃত অভিযুক্তের বিরুদ্ধে আইটি অ্যাক্টেও কিন্তু অভিযোগ আনা হয়েছে। ফলে মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ, এবং পুলিশ সূত্রে দাবি যে এই চার্জশিটে তাদের একাধিক প্রমাণের কথা উল্লেখ করা হচ্ছে। সবথেকে বৃহৎ যে প্রমাণ কলকাতা পুলিশের হাতে উঠে এসেছিল তদন্তের সময়, তা হচ্ছে এই মনোজিৎ মিশ্রার যে ডিএনএ, সেই ডিএনএ কিন্তু ম্যাচ করে গিয়েছিল নিগৃহীতা তরুণী যে কলেজ ছাত্রী, তার পোশাক থেকে। অপরাধের সময় তিনি যে পোশাক পরেছিলেন, সেই পোশাকের থেকে যে ডিএনএ স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল, সেই স্যাম্পেলের সঙ্গে মনোজিতের ডিএনএ ম্যাচ করে গিয়েছে ফরেন্সিক পরীক্ষাতে। ফলে সবথেকে বড় তথ্য প্রমাণ পুলিশের হাতে উঠে আসে, সেই প্রমাণের কথা উল্লেখ করা হচ্ছে এই চার্জশিটে। এবং দ্বিতীয় যে বিষয়টির কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে এই প্রথম 3 জন যে ধৃত অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি, তাদের ফোন থেকে কিন্তু অপরাধের ভিডিও পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে তারা নিজেদের ফোন থেকে তারা ভিডিও বানাচ্ছেন যখন এই নৃশংস অত্যাচার চলছিল, যখন এই অপরাধ তারা ঘটাচ্ছেন, সেই সময় বিন্দুমাত্র অনুশোচনা না করে তারা মোবাইলে ভিডিও বানিয়েছিলেন, এবং সেই ভিডিও কিন্তু তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে দাঁড়ালো একটা অন্যতম বড় এভিডেন্স হিসেবে। অর্থাৎ পরবর্তীকালে ফরেন্সিক পরীক্ষায় তাদের মোবাইল থেকে ভিডিওগুলোকে এক্সট্রাক্ট করা হয়, এবং সেই ভিডিওই কিন্তু তাদের অপরাধ প্রমাণ করছে। ফলে এটি দ্বিতীয় তথ্য প্রমাণ যেটা চার্জশিটে কলকাতা পুলিশ যেটা উল্লেখ করেছে। এবং তৃতীয় যেটা তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে তা হচ্ছে সিসিটিভি ফুটেজ। অর্থাৎ ওই কলেজের ভেতর এবং বাইরে সব মিলিয়ে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশ বা কসবা থানা পুলিশ সংগ্রহ করেছিল। পরবর্তীকালে সেই সমস্ত ফুটেজেও ক্ষতি দেখা গেছে যে অভিযোগকারিনী যে বয়ান দিয়েছিলেন, যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের সঙ্গে তার বয়ানের সঙ্গে কিন্তু হুবহু মিলে গিয়েছে সিসিটিভিতে দেখা যাওয়া অভিযুক্তদের সমস্ত গতিবিধি। অর্থাৎ কোন সময় ঘটনা ঘটেছিল, কোন সময় ঢুকেছিলেন, বেরিয়েছিলেন, সেই সমস্ত বয়ান কিন্তু মিলে গিয়েছে সিসিটিভি ফুটেজের সঙ্গে। ফলে সেটাও কিন্তু একটি তথ্য প্রমাণ হিসাবে এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং পাশাপাশি ভিকটিমের যে মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন করা হয়েছিল, তার রিপোর্ট যদিও এখনও পর্যন্ত পেন্ডিং আছে বলে পুলিশ সূত্রে দাবি, সেটি পাঠানো হয়েছে। এবং ফলে এখনও পর্যন্ত আরও বেশ কিছু তথ্য প্রমাণ যেগুলো পুলিশের হাতে উঠে এসেছে, এবং পাশাপাশি আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই কলেজের অনেক ছাত্রছাত্রী, কলেজের কর্মী যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সকলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে সেই সমস্ত সাক্ষীদের বয়ানও ইনক্লুড করা হয়েছে এই চার্জশিটে। ফলে এই সব মিলিয়ে এই 658 পাতার চার্জশিট ঘটনার থেকে 58 দিনের মাথায় আদালতে পেশ করেছে কলকাতা পুলিশ, এবং সেই চার্জশিটে কগনিজেন্স ইতিমধ্যেই গ্রহণ করেছে বিচারক। খুব শীঘ্রই চার্জ গঠনের জন্য ডেট দেওয়া হয় বলে পুলিশ সূত্রে দাবি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।